আচ্ছা, আমাদের চারপাশে কিন্তু সারাক্ষণই এমন সব বদল হচ্ছে যা আমরা হয়তো খেয়ালই করি না। এই যেমন ধরুন, দুধ থেকে দই হওয়া, লোহায় মরিচা পড়া বা আমরা যে রান্না করি, এই সব কিছুর পেছনেও কিন্তু একজন অদৃশ্য কারিগর কাজ করছে। আর সেই কারিগর আর কেউ নয়, রাসায়নিক বিক্রিয়া। চলুন আজ এই অদৃশ্য জগতের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, লোহায় মরিচা পড়া, কেক বেক করা আর আমাদের এই যে শ্বাস-প্রশ্বাস, এই তিনটে জিনিসের মধ্যে মিল কোথায়? শুনতে একদমই আলাদা লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এদের সবার পেছনেই লুকিয়ে আছে একই রাসায়নিক যোগসূত্র। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই সবগুলোই হল রাসায়নিক বিক্রিয়া। মানে দুধ টক হয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের খাবার হজম হওয়া পর্যন্ত প্রতিটা ঘটনায় দেখবেন একটা জিনিস তার আসল পরিচয় হারিয়ে একদম নতুন কিছুতে বদলে যাচ্ছে। ব্যাপারটাকে মানে রাসায়নিক বিক্রিয়াকে খুব সহজে রান্নার সঙ্গে তুলনা করা যায়। ভাবুন তো, ময়দা, জল আর ইস্ট, এই তিনটে জিনিস মিলেমিশে কি তৈরি হয়? পাউরুটি, যা কিনা ময়দা, জল বা ইস্ট কোনোটার মতোই নয়। রাসায়নিক বিক্রিয়াও ঠিক তাই। কিছু প্রাথমিক পদার্থ একসাথে মিশে সম্পূর্ণ নতুন ধর্মের একটা জিনিস তৈরি করে। আর এই রূপান্তরটাই কিন্তু রসায়নের আসল মজা। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব দৈনন্দিন জীবনে কিভাবে রাসায়নিক বিক্রিয়া চেনা যায়, তারপর শিখব এর সাংকেতিক ভাষা, এরপর জানব এর সমতার নিয়মটা কি, দেখব কত রকমের বিক্রিয়া হয়, আর সবশেষে জানব জারণ বা অক্সিডেশন আমাদের জীবনে কি প্রভাব ফেলে। আচ্ছা, কথা হলো আমরা বুঝবোটা কি করে যে কোথাও একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে? এর জন্য কিন্তু কয়েকটা বেশ সহজ লক্ষণ আছে, যেগুলোর থেকে একটু খেয়াল রাখলেই চলে। সাধারণত চারটে প্রধান লক্ষণ দেখলেই বোঝা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। যেমন ধরুন, পদার্থের অবস্থার পরিবর্তন, মানে কঠিন থেকে তরল বা গ্যাস হয়ে যাওয়া। বা ধরুন, রঙের বদল, অনেক সময় গ্যাস তৈরি হতে পারে, আবার তাপমাত্রাও বদলে যেতে পারে। এর যে কোনো একটা দেখলেই বুঝতে হবে রসায়নের খেলা শুরু হয়ে গেছে। এখন বিজ্ঞানীরা তো আর প্রতিবার পুরো একটা বাক্য লিখে বিক্রিয়া ব্যাখ্যা করতে বসেন না, তাই না? এর জন্য তারা একটা ছোট কিন্তু খুব নিখুঁত ভাষা ব্যবহার করেন। চলুন সেই ভাষাটা একটু সরগর হওয়া যাক। এর মধ্যে সবচেয়ে সহজ উপায়টা হল শাব্দিক সমীকরণ। এখানে দেখুন, বাম দিকে থাকে সেই সব পদার্থ যারা বিক্রিয়া করছে, এদেরকে আমরা বলি বিক্রিয়ক। আর ডান দিকে মানে তীরচিহ্নের পরে যা তৈরি হচ্ছে সেটা হলো উৎপাদ। আর তীরচিহ্নটা দেখিয়ে দেয় বিক্রিয়াটা কোন দিকে এগোচ্ছে। এখন শব্দ দিয়ে না লিখে যদি আমরা রাসায়নিক সংকেত ব্যবহার করি, তাহলে ব্যাপারটা আরও সোজা হয়ে যায়। যেমন ম্যাগনেসিয়ামের জন্য Mg আর অক্সিজেনের জন্য O2। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। ভালো করে খেয়াল করলে দেখবেন সমীকরণের দুই পাশে পরমাণুর সংখ্যা কিন্তু সমান নয়। মানে এটা এখনো অসম্পূর্ণ বা আনব্যালেন্সড। আর ঠিক এখানেই আসছে রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সেটা হলো বিক্রিয়ার সমতাকরণ বা ব্যালেন্সিং। এখন প্রশ্ন হলো, এটা এত জরুরি কেন? চলুন সেটাই দেখি। আসলে এর পেছনের মূল ভিত্তিটা হলো ভরের নিত্যতা সূত্র। সোজা কথায় এর মানে হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সৃষ্টি বা ধ্বংস হয় না। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে মোট যতগুলো পরমাণু থাকবে, বিক্রিয়ার শেষেও ঠিক ততগুলোই থাকতে হবে। একটাও কম বা বেশি হতে পারে না। পরমাণুগুলো শুধু নিজেদের মধ্যে জায়গা বদল করে নতুন যৌগ তৈরি করে। এই মরিচা পড়ার বিক্রিয়াটাই দেখুন না। বাম দিকে আয়রনের পরমাণু আছে একটা, কিন্তু ডান দিকে দেখুন তিনটে। আবার অক্সিজেন, বামে একটা, ডানের চারটে। এটা তো সরাসরি ভরের সংরক্ষণ সূত্রকে মানছে না। তার মানে এই সমীকরণে কোথাও একটা গোলমাল আছে। আমাদের এই ধাঁধাটা সমাধান করতে হবে। চলুন এই সমীকরণটা ধাপে ধাপে ব্যালেন্স করা যাক। প্রথমে সবচেয়ে জটিল যৌগ মানে Fe3O4 কে টার্গেট করি। ডান দিকে অক্সিজেন আছে চারটে, তাই বাম দিকে H2O এর আগে একটা 4 বসিয়ে দিলাম। তাতে বাম দিকে হাইড্রোজেন হয়ে গেল 4 দুগুণে 8টা, তাই ডান দিকে H2 এর আগে একটা 4 বসালাম। ব্যাস, হাইড্রোজেনও মিলে গেল। শেষে ডান দিকে আয়রন আছে 3টে, তাই বাম দিকে Fe এর আগে একটা 3 বসিয়ে দিলাম। এবার গুণে দেখুন তো, দুই পাশেই সব পরমাণুর সংখ্যা একদম সমান এবং হয়ে গেল।
দেখুন, এখন সমীকরণটা একদম নিখুঁত। বাম দিকে 3টে আয়রন, 8টা হাইড্রোজেন আর 4টে অক্সিজেন, আর ডান দিকেও ঠিক তাই। এবার সমীকরণটা ভরের নিত্যতা সূত্র মেনে চলছে, তার মানে এটি এখন সম্পূর্ণ সঠিক। আচ্ছা, সব রাসায়নিক বিক্রিয়া কিন্তু একরকম হয় না। এদেরকে কয়েকটা প্রধান ভাগে ভাগ করা যায়। অনেকটা যেমন গল্পের বইতে বিভিন্ন ধরনের চরিত্র থাকে, ঠিক সেরকম। চলুন এদের মধ্যে কয়েকজন প্রধান চরিত্রের সাথে পরিচয় করা যাক। প্রথমেই আসছে সংযোজন আর বিয়োজন বিক্রিয়া। এরা দুজন একদম পরস্পরের উল্টো। সংযোজন বিক্রিয়ায় 2 বা তার বেশি জিনিস একসঙ্গে জুড়ে গিয়ে একটা নতুন জিনিস তৈরি করে। ধরুন, দুটো লেগোর ব্লক জুড়ে দিয়ে একটা বড় ব্লক বানানো। আর বিয়োজন হলো ঠিক তার উল্টোটা। এখানে একটা বড় যৌগ ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয়, মানে ওই বড় লেগোর ব্লকটাকে আবার ভেঙে ফেলা। এবার একটা দারুণ পরীক্ষার কথা ভাবা যাক। মনে করুন, একটা টেস্ট টিউবে নীল রঙের কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে, আর তার মধ্যে একটা চকচকে লোহার পেরেক ডুবিয়ে দেওয়া হলো। কি হতে পারে বলুন তো? কিছুক্ষণ পর যদি আমরা দেখি, তাহলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। পেরেকটার উপর একটা বাদামি আস্তরণ জমেছে, আর দ্রবণের সুন্দর নীল রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আসলে এখানে যা ঘটেছে সেটা হলো আয়রন কপারের চেয়ে বেশি শক্তিশালী বা সক্রিয়, তাই সে কপারকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে নিজেই সে জায়গাটা দখল করে নিয়েছে। আর এই ঘটনাটাকেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা অনেকটা পার্টনার সোয়াপ বা জায়গা বদলের মতো। মানে এখানে দুটো আলাদা যৌগ তাদের নিজেদের মধ্যে আয়ন বিনিময় করে। ধরুন, দুটো জুটি নিজেদের পার্টনার বদলে নিল। এই বিক্রিয়ার ফলে প্রায়ই একটা অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি হয়, যাকে আমরা বলি অধক্ষেপ। এতক্ষণ তো আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে কথা বললাম। এবার চলুন এমন একটা বিক্রিয়ার দিকে নজর দিই, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে ঘটছে আর যার প্রভাবও আমরা সবাই টের পাই। আর সেটা হলো জারণ বা অক্সিডেশন। এর সবচেয়ে সহজ সংজ্ঞাটা কি? যখন কোনো পদার্থ অক্সিজেন গ্রহণ করে, তখন সেটার জারণ হয়। আর যখন কোনো পদার্থ অক্সিজেন ছেড়ে দেয়, তখন সেটার বিজারণ হয়। আর মজার ব্যাপার হলো, এই দুটো প্রক্রিয়া সবসময় একসঙ্গেই ঘটে। একটা ঘটলে অন্যটাও ঘটবেই। তাই এদেরকে এক কথায় বলা হয় রেডক্স বিক্রিয়া। আমাদের জীবনে জারণের দুটো খুব পরিচিত খারাপ দিক আছে। একটা হলো ক্ষয়, যার সবচেয়ে ভালো উদাহরণ হলো লোহায় মরিচা পড়া। আর দ্বিতীয়টা হলো বিকৃত গন্ধিতা। এই যেমন তেল বা চর্বি দেওয়া খাবার অনেক দিন রেখে দিলে একটা বাজে গন্ধ বের হয় না, ওটা স্বাদও নষ্ট হয়ে যায়। এটাও কিন্তু ওই জারণের জন্যই হয়। তাহলে প্রশ্ন হলো, এই জারণ ঠেকানোর উপায় কি? একটা দারুণ উদাহরণ কিন্তু আমাদের হাতের কাছেই আছে, চিপসের প্যাকেট। দেখেছেন তো প্যাকেটগুলো কেমন ফোলানো থাকে? ওটার ভেতরে আসলে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। এই নাইট্রোজেন গ্যাসটা চিপসের তেলকে অক্সিজেনের থেকে দূরে রাখে, ফলে জারণ বিক্রিয়াটা আর হতে পারে না, আর চিপসও অনেক দিন পর্যন্ত একদম মচমচে থাকে। তাহলে বোঝা গেল, রসায়ন শুধু ল্যাবরেটরির চার দেওয়ালের মধ্যে আটকে থাকা কোনো বিষয় নয়, এটা আমাদের জীবনেরই একটা অংশ। আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছে রসায়ন। আজ তো আপনারা এর ভাষাটা শিখে নিলেন। এখন থেকে চারপাশের দুনিয়ায় তাকালে আর কোন কোন লুকানো বিক্রিয়া চোখে পড়ে, সেটা কিন্তু দেখার বিষয়।